যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি। সিক্রেট সার্ভিসের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত, এক পথচারী গুরুতর আহত, ভবনেই ছিলেন ট্রাম্প। যুদ্ধবন্ধের সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, 14 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা। চুক্তি হলে খুলবে হরমুজ। পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুই দেশ। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন। নতুন করে হামলায় নিহত আরও 20, ধসে পড়া ভবনের নিচে আটকা অনেকে, চলছে উদ্ধার অভিযান। গাজায় দখলদার বাহিনীর হামলায় 6 ফিলিস্তিনি নিহত, আহত আরও 10। মানবাধিকার কর্মীদের নির্যাতনের জেরে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা। এবং সৌদি আরবের লাখো মুসল্লির জমায়েত, মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ ধর্মমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। এরই মধ্যে তদন্তে নেমেছে সিক্রেট সার্ভিস। এর আগে গেল মাসে ট্রাম্পের একটি নৈশভোজে গুলির ঘটনা ঘটে। 1 মাস পার না হতেই নতুন করে বন্দুক হামলার ঘটনায় বেড়েছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উত্তর দিকে ভিডিও ধারণ করছিলেন এবিসি নিউজের সাংবাদিক সেলিনা ওয়াং। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে মাথা নিচু করে ফেলেন তিনি। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের 17তম স্ট্রিট ও পেনসিলভেনিয়ার এভিনিউ সংলগ্ন এলাকায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে আহত সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার সময় হোয়াইট হাউস প্রাঙ্গণে থাকা সাংবাদিকরা টানা 15 থেকে 30 রাউন্ড গুলির শব্দ শুনতে পান। মুহূর্তেই নিরাপত্তা অ্যালার্ট জারি করে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়। সশস্ত্র সিক্রেট সার্ভিস সদস্যদের পুরো সময় নর্থ লনে অবস্থান নিতে দেখা যায়। প্রায় 40 মিনিট পর তুলে নেওয়া হয় লকডাউন। গুলির ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো সিক্রেট সার্ভিস সদস্য আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরেই ছিলেন এবং তিনি নিরাপদে আছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, তদন্তে সহায়তা করছে এফবিআই। মাত্র 1 মাস আগেও হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনার পর নতুন এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে হত্যা পরিকল্পনার অভিযোগে এক ইরাকি নাগরিককে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যক্তি ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ছক কষছিল। নিহত ইরানের সামরিক কমান্ডার কাসেম সুলাইমানি হত্যার জেরে ফ্লোরিডায় ইভাঙ্কার বাড়ির নকশা পর্যন্ত সংগ্রহ করে সন্দেহভাজন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, 32 বছর বয়সী বাকির আল সাদিকে তুরস্কে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একাধিক হামলা ও হামলা চেষ্টার সঙ্গে জড়িত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার টাইর শহরের উত্তরে আল বাকবুক এলাকায় হামলায় অন্তত 5 জন নিহত এবং 2 জন আহত হন। সাইরাল গার্বিয়া এলাকায় একটি আবাসিক ভবনে আলাদা হামলায় আরও অন্তত 9 জন নিহত হন। হামলার সময় সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছিল। এছাড়া আল হাউস এবং দের কানুন এলাকায় আরও 5 জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্স টিমও হামলার শিকার হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 5 পুলিশ সদস্য সহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলের আত-তোয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 5 পুলিশ সদস্য ও 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহত হন আরও কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে আরও অনেক হতাহতকে নেওয়া হয়েছে। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরেও গাজা ইসরায়েলি হামলায় অন্তত 883 জন নিহত হয়েছেন। একই সঙ্গে খাদ্য ও ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। এদিকে ইসরায়েলের আটক ও তুরস্ক হয়ে স্পেন ফিরে যাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে স্প্যানিশ পুলিশের বিরুদ্ধে। শনিবার বিলবাও বিমানবন্দরে পৌঁছানোর পর লাঠিপেটা, ধাক্কাধাক্কি ও কয়েকজনকে মাটিতে ফেলে টেনে নেয়ার ঘটনা দেখা গেছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকারদের মধ্যে কয়েকজন আগে থেকেই গুরুতর আহত ছিলেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম RTVE জানিয়েছে, ঘটনায় অন্তত 4 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 2 জন ফ্লোটিলার সদস্য। বাস্ক অঞ্চলের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, পুলিশের পদক্ষেপ সরকারি নির্দেশনায় হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ফ্লোটিলার কর্মীদের সঙ্গে খারাপ আচরণের জেরে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে নিজ ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ফ্লোটিলার সংগঠকরা অন্তত 15টি যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পবিত্র হজের পুণ্যময় যাত্রায় আজ বিকেল থেকেই শুরু হচ্ছে হাজিদের মিনার উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা। এবারের মিনা ও আরাফাতের সার্বিক তাঁবু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধর্ম বিষয়ক মন্ত্রী। বিস্তারিত সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। সৌদি আরবের পবিত্র মক্কার বাংলাদেশ হজ মিশনে চলতি বছরের হজের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। তিনি জানান, মিনা এবং আরাফাতের তাঁবু ব্যবস্থাপনা থেকে শুরু করে হাজিদের খাবার ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে রাত দিন কাজ করছে বাংলাদেশ হজ মিশন। মাঠ পর্যায়ের তদারকি শেষে এবারের ব্যবস্থাকে সুন্দর ও সুষ্ঠু বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা এই সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ। অভিভূত এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন হাজিদের জন্য, হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। আমি আশা করি হজ আগের তুলনায় অনেক উন্নত হবে, ভালো হবে। মিনা আরফা মুদ্দালাভার ব্যবস্থা সৌদি সরকার যেইভাবে উন্নতি সাধন করেছে, এটা কারোর পক্ষে সম্ভব ছিল না। এবারের আয়োজন বিশাল আয়োজন এবং সুন্দর আয়োজন। এদিকে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে আজ 7 জিলহজ বিকেল থেকেই মক্কার নিজ নিজ আবাসন থেকে সাদা ইহরামের চাদর পরে মিনায় রওনা হবেন আল্লাহর মেহমানরা। আগামী 8 জিলহজ জোহর থেকে শুরু করে মিনার তাঁবুতে টানা 5 ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আমল। বিকেল থেকে লাখো হাজির লাভবাহিক ধ্বনিতে মুখরিত হতে শুরু করবে মিনার সাদা তাঁবুর শহর। আল্লাহর মেহমানদের এই পুণ্যময় যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, এটি এখন সবার প্রত্যাশা। 4 দিনের সফরে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে তার এই সফর ঘিরে উঠেছে নানা প্রশ্ন। সবচেয়ে বেশি আলোচনায় তেল কূটনীতি। বিশ্লেষকদের মতে, সংকটকে সুযোগে পরিণত করে ভারতের বিশাল জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে ওয়াশিংটন। একই সঙ্গে বাণিজ্য, কোয়াড জোট, চীন ও পাকিস্তান ইস্যুতেও গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে অচলাবস্থা আর বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে কূটনৈতিক আলোচনার আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে জ্বালানি নিরাপত্তা। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলো এখন বড় চাপের মুখে। বিশ্বের 3য় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারত নিজেদের প্রয়োজনে 80% বেশি অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই বাস্তবতায় ওয়াশিংটন এখন ভারতের বাজারে আরও বেশি মার্কিন তেল ও গ্যাস বিক্রির সুযোগ দেখছে। সফরের আগেই যুক্তরাষ্ট্র ব্যাপক জ্বালানি উৎপাদন করছে বলে জানান রুবিও।
বিশ্লেষকদের মতে 2025 সালে ভারত যুক্তরাষ্ট্র পণ্য বাণিজ্যের ঘাটতি দাঁড়ায় $58.2 বিলিয়ন। ট্রাম্প প্রশাসন চায় ভারত আরও বেশি মার্কিন তেল, গ্যাস, বিমান ও প্রযুক্তি পণ্য কিনে সেই ঘাটতি কমাক। যদিও যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত জ্বালানি পরিবহন মধ্যপ্রাচ্যের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘ পথ হওয়ায় ব্যয় অনেক বেশি। রুবিওর এই সফর ঘিরে বাণিজ্য ও নিরাপত্তা রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 26 মে দিল্লিতে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটকে চীনের প্রভাব মোকাবিলার বড় কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, এটি বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং আন্তর্জাতিক কূটনীতির নতুন বাস্তবতাও তৈরি করছে। আর সেই বাস্তবতার কেন্দ্রেই এখন ভারত। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে হাভানায়। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় প্রতিরক্ষা প্রস্তুতি ও সবার যুদ্ধনীতি সামনে আনছে কিউবা। বিশ্লেষকদের মতে দেশটিতে যে কোনো সামরিক অভিযান পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে কিউবাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। গেল রোববার সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র। 1996 সালে নির্বাসিত কিউবানদের একটি বিমান ভূপাতিত করার ঘটনায় তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় 4 মার্কিন নাগরিক নিহত হন। কিউবা এই অভিযোগকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় কিউবার ভেতরেও বাড়ছে প্রস্তুতি। স্থানীয় সময় শনিবার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় পারিবারিক নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স। এটি কিউবার ওয়ার অফ অল পিপল প্রতিরক্ষার নীতির অংশ, যেখানে সাধারণ মানুষকেও প্রতিরোধ ব্যবস্থার অন্তর্ভুক্ত ধরা হয়। বিশ্লেষকদের মতে গেরিলা যুদ্ধ, স্থানীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি দীর্ঘদিন ধরেই নিচ্ছে হাভানা। তাদের দাবি কিউবার জনগণের বড় অংশই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। ট্রাম্প প্রশাসন সম্প্রতি কিউবার উপকূলের কাছে গোয়েন্দা উড়োজাহাজের তৎপরতা বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও কিউবাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেও চিহ্নিত করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভেনেজুয়েলায় যেভাবে সামরিক অভিযান চালানো হয়েছে কিউবার ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে। তবে অন্য বিশ্লেষকদের মতে কিউবার সামরিক বাহিনী ভেনেজুয়েলার তুলনায় বেশি সংগঠিত ও প্রস্তুত। এ কারণে যে কোনো অভিযান যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন কিউবার ভৌগোলিক অবস্থানও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। মার্কিন ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গোপন গোয়েন্দা তথ্যের বরাতে কিছু মার্কিন গণমাধ্যম দাবি করছে কিউবা সামরিক ড্রোন সংগ্রহ করেছে। তবে এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশ্লেষক। তাদের মতে কিউবা সরাসরি সামরিক সংঘাতের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানেই বেশি আগ্রহী। অন্যদিকে কিউবার গভীর অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র খাদ্য ও ঔষধ সহায়তার প্রস্তাব দিলেও নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল রয়েছে। হাভানার দাবি দীর্ঘদিনের মার্কিন অবরোধই দেশটির অর্থনৈতিক সংকটের মূল কারণ। তবে ওয়াশিংটনের মতে কিউবার নেতৃত্বের নীতিগত ব্যর্থতাই সংকটের জন্য দায়ী। সব মিলিয়ে দুদেশের কয়েক দশকের তিক্ত সম্পর্ক আবারও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।